আসসালামু আলাইকুম। ৩৬ নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনাদের সঙ্গে আছি আমি মুহিম মাহফুজ। আমন্ত্রণ জানাচ্ছি ৩৬ নিউজের নিয়মিত আয়োজন নতুন দেশ নতুন দৃষ্টি অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুই বিশিষ্ট ব্যক্তি। আমার ডানে আছেন ইফতিখার জামিল, বিশিষ্ট লেখক ও গবেষক। আছেন মঞ্জুরুল হক, বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক। জুলাই অভ্যুত্থানের পরে আমরা অতিক্রম করেছি ৬ মাস। এই ৬ মাসে বাংলাদেশে নতুন একটি সরকার ক্ষমতায় আছে, তাদের কার্যক্রম চলছে, সমালোচনা, প্রশংসা, সব রকম আলোচনায় আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে, সামাজিক এবং সামগ্রিকভাবে নতুন একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো এই পরিবর্তন আসলে কতটা আমরা ৫ তারিখের আগে, অভ্যুত্থানের আগে প্রত্যাশা করেছিলাম, কল্পনা করতে পেরেছিলাম, আর নতুন সময় আমরা কতটা থেকে ধারণ করতে পারছি এবং সেই পরিবর্তনের মধ্য দিয়ে যে বাংলাদেশকে আমরা নির্মাণ করতে চাই সেদিকে কতটা যেতে পারছি, সেসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সম্মানিত অতিথিদের সঙ্গে। প্রথমে আমি জানতে চাইব যে আমরা ৬ মাস অতিক্রমের মধ্য দিয়ে যে বাংলাদেশকে পেলাম, এই বাংলাদেশের কল্পনা, প্রত্যাশা আমরা কি নিকট অতীতে ৫ তারিখের আগে সহসায় করতে পেরেছিলাম কিনা, আর যে বাংলাদেশকে আমরা ৬ মাস যাবৎ দেখছি এতে আমরা ভবিষ্যতের বাংলাদেশের ব্যাপারে কতটা আশাবাদী। ৩৬ জুলাই যে অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থান বাঙালি মুসলমানের, বাংলাদেশের মানুষের স্বপ্নকে কতটা ধারণ করতে পেরেছে এবং এর মধ্য দিয়ে আসলে বাংলাদেশ কোথায় যেতে পারে। ইফতেখার জামিল। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে গত ১০-১৫ বছর ধরে, অন্তত যদি সুনির্দিষ্ট করে সময় বলা যথেষ্ট কঠিন, কিন্তু ১০-১৫ বছর ধরেই বাংলাদেশে একটা সাংস্কৃতিক অ্যান্ড একটা প্রজন্মগত একটা পরিবর্তন ঘটে গেছে। যেই পরিবর্তনটা আমরা বহিঃপ্রকাশ দেখি শাপলা চত্বরের ঘটনা এবং সাইদি সাহেবের মৃত্যুর মধ্য দিয়ে যে প্রতিবাদগুলো, এবং সবচেয়ে আরও দুটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে আপনার সড়কের যে আন্দোলন, পাশাপাশি যদি মুদিবিরোধী আন্দোলন বলি, এগুলোর মধ্য দিয়ে আমার কাছে মনে হয় বাঙালি মুসলমানের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে একটা রাজনৈতিক আধ্যাত্মিকতার জন্ম নিয়েছে। আমরা এই জুলাই আন্দোলনের পরে গত ১৫ বছর ধরে চলা যে রাজনৈতিক আধ্যাত্মিকতার যে প্রশিক্ষণ এবং হচ্ছে যে একটা 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 প্রজন্মের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটার একটা সাময়িক ফলাফল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পরিবর্তনটা অনেক ব্যাপক। এই পরিবর্তনটার একটা অংশ মাত্র আমরা দেখতে পাচ্ছি। যদি আমি বলি যে আমরা অনেকেই এরকম একটা আকাঙ্ক্ষা ছিল অথবা প্রেডিকশন ছিল যে বাংলাদেশে একটা বড় রকমের পরিবর্তন আসতে যাচ্ছে, কিন্তু পরিবর্তনটা কবে হবে, কারা করবে, কখন হবে, সেগুলো আসলে নিশ্চিত আমরা ছিলাম না। আর আমি যেটা বললাম যে জুলাইয়ের পরে আমরা পরিবর্তনটার একটা সূচনা দেখতে পাচ্ছি, সুতরাং আমাদের স্বপ্ন তো আরও অনেক বড়। এবং জুলাইয়ের পরে যা হয়েছে আমার কাছে অধিকাংশ জিনিসই আমার কাছে ইতিবাচক মনে হয়েছে। অনেকের মধ্যে আমি কিছু কিছু হতাশাও দেখতে পাই। তা আমরা শুনবো যে আসলে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে কী স্বপ্ন আমরা লালন করি, কোথায় যাব। একটু আসতে চাই মঞ্জুরুল হক আপনার কাছে। আমাদের আলোচনায় বলেন বাঙালি মুসলমানের স্বপ্ন। জুলাইকে আমরা বাঙালি মুসলমানের সঙ্গে এভাবে যুক্ত করতে পারি কিনা, বাই দ্য নেম। জুলাই বিপ্লবটা বাঙালি মুসলমানের বিপ্লব হিসাবে আমরা এটাকে অ্যাড্রেস করতে পারি কিনা। একেবারে অ্যাড্রেস করা যে খুব সম্ভব আমার সেটা মনে হয় না। জুলাইয়ের যে বিপ্লব, এটা বাঙালি মুসলমানকে অনেক ধরনের প্রিভিলেজ দিছে, অনেক ধরনের সুবিধা দিছে, এই কথা সত্য। কিন্তু জুলাইয়ের অভ্যুত্থান শুধু মুসলিমদের দ্বারা হয় নাই। এই দেশের সমগ্র জনগোষ্ঠী, যার মধ্যে খুব অল্প হলেও অমুসলিমও আছেন, তারা বাঙালি বটেই, তবে অমুসলিম, তাদেরও অংশগ্রহণ ব্যাপকভাবে ছিল। আপনি কি মুসলিম এবং অমুসলিম এই শব্দবন্ধগুলোকে খুব শাব্দিকভাবে নিয়ে বলছেন কথাগুলো? সিরিয়াসলি বলছি। মানে আমরা বলছি যে বাঙালি মুসলমান, এই ন্যারেটিভটা তো আসলে ঠিক শাব্দিক অর্থে না, যেহেতু ৯৫% মানুষ মুসলমান, ফলে বাঙালি মুসলমান মানে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং তাদের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে বলা যায়। তো এই জায়গা থেকেও কি এই কথাগুলো বলা যায় আসলে? আছে, সেই আপনি যেই দিক থেকে বলছেন সেটা রাইট, তবে আমি একটু ভিন্নভাবে বলি। আমার কাছে যেটা মনে হয় যে এই যে গত ১.৫ দশক, এই দশকগুলোতে মুসলিম কিংবা বাঙালি মুসলিম, অথবা আমরা যদি আরও একটু গভীরভাবে বলি ইসলামপন্থী,
তারা যতটা নিজেদেরকে অপ্রেসড ফিল করছে, তাদের কাছে মনে হলো যে তারা প্রচণ্ড চাপের মধ্যে আছে। একইভাবে যারা মুসলিম না, কিংবা কেউ কেউ হতে পারে যে সে মুসলিম ধর্মকে অত বেশি পছন্দও করে না, অথবা অমুসলিম, তারাও একই রকমের অবস্থার মধ্যে তারা ছিল। আমরা ইসলামের যে একটা মহান আলোর কথা বলি, এবং যে কথা বলি খেলাফতের মধ্য দিয়ে হোক বা ইসলামী শাসন ব্যবস্থার একটা কথা বলি না, সেটা যদি আসে তাহলে পৃথিবীর উপকার কি? আমি একটু শেষ করি। সেটা হলো, তখন কিন্তু আমরা এই কথাটাও বলি যে এই আলো শুধুমাত্র মুসলিমরা পায় তা না, এই আলো অমুসলিমরাও পায় সেই জায়গা থেকে। আর আমি যেই কথাটা বলছিলাম যে তারা যেভাবে অপ্রেসড ছিল, সেই জায়গাটা আমি একটু এইভাবে ব্যাখ্যা করি যে আমরা পরীক্ষা যদি আমাদের সামনে থাকে, ছাত্র যারা তারা বুঝবে যে সামনে যদি পরীক্ষা থাকে তাহলে প্রচণ্ড পরিমাণে ভার অনুভব হয়, মাথার মধ্যে একটা বোঝার মতো থাকে। তো এই গত 1.5 দশকে আমাদের মধ্যে এক ধরনের একটা বোঝার মতো ছিল, এবং আমার কাছে মনে হয়েছে যে 5ই আগস্টে যেই সরকার পলায়ন করেছে, এরপর মনে হয় যে একটা ভার কমে গেছে। এই ভার শুধু বাঙালি মুসলমানের জায়গা থেকে না, এটা আপামর জনসাধারণ যারাই যেই ধর্মেরই অনুসারী হোক, এবং তিনি যেই ভাষাই কথা বলেন, এবং তিনি যেই গোষ্ঠীরই হন না কেন, সবার মধ্যেই এই চেতনা এবং এই অনুভূতির আমার মনে হয় জন্ম নিয়েছে। এখন আমি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যখন আমরা মুসলমান শব্দটা উল্লেখ করি, তখন সাধারণত আমরা হচ্ছে যে ইসলামপন্থী এবং হচ্ছে যে একই সাথে মাদ্রাসা এবং হুজুর শ্রেণীকে বুঝাই। এটা একটা জটিলতা। হ্যাঁ, আমি মনে হয় যে এই জায়গাটা অ্যাড্রেস করতে চেষ্টা করেছি যে অর্থে মোস্তফা বাঙালি মুসলমান বলেছিলেন আর মঞ্জুর ভাই যে অর্থে বাঙালি মুসলমানকে অ্যাড্রেস করলেন, এই দুইটাকে আমরা মেলাতে পারছি। বাঙালি মুসলমান বলতে বাংলাদেশের মাস পিপলকেই যখন মোস্তফা বুঝাচ্ছিলেন, আপনার আলোচনায় আমরা যেটা বাঙালি মুসলমান পেলাম, খানিকটা সেটাকে ইসলামপন্থী শব্দ দিয়ে আপনি পরে ব্যাখ্যা করলেন। ফলে এই দুই বাঙালি মুসলমানের ন্যারেটিভটা তো আসলে আলাদা। আহমদ সফার ক্রিটিকে একটা বড় ধরনের মোটা দাগে ভুল আছে, ওইটাকে স্ট্যান্ডার্ড ধরার কিছু নাই। না, আমি স্ট্যান্ডার্ড ধরছি না, আমি বলছি আহমদ সফার যে অবস্থান বাঙালি মুসলমানের চরিত্রগত যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেটা নিয়েও ভুল আছে। কিন্তু বাঙালি মুসলমান অ্যাড্রেস করে যে জনগোষ্ঠীকে তিনি বোঝাতে চেয়েছিলেন, বৃহত্তর জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী, তো তাদেরকে বাঙালি মুসলমান হিসেবেই তো আসলে অ্যাড্রেস করা যাচ্ছে। এবং এইখানে তারাও সুবিধাভোগী। একটু হচ্ছে বিব্রত লাগলেও এটা বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগও কিন্তু মানে মোটা দাগে বাঙালি মুসলমান। সুতরাং অফকোর্স বাঙালি মুসলমান হচ্ছে যেটা হয়েছে, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে বাঙালি মুসলমান যে কোনো শ্রেণীর মধ্যেই প্রত্যেকটা মানুষের অনেক রকমের পরিচয় আছে। এবং যুক্ত করি যে কলকাতার যারা মুসলিম বাঙালি, তারাও কিন্তু বাঙালি মুসলমান। না, আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের অনেক রকম ক্যাটাগরিক্যাল পরিচয় আছে। আওয়ামী লীগের মধ্যে যদিও আমরা এলাকায় মহল্লায় আওয়ামী লীগ যারা ছিল তারা যদিও মুসলমান ছিল, কিন্তু আওয়ামী লীগের মধ্যে একটা বাঙালি এবং বাঙালি জাতীয়তাবাদের একটা আকাঙ্ক্ষা এবং আবেদন সে প্রচার করত। আওয়ামী লীগকে যদিও বাঙালি মুসলমান আপনি বলছেন, কিন্তু আওয়ামী লীগ নিজেকে মানে কালচারালি, ইডিওলজিক্যালি সে বাঙালি মনে করে, মুসলমান আদৌ মনে করে কিনা নিজেকে, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। কারণ এটা আওয়ামী লীগ কিন্তু একটা মীমাংসিত সত্যে নিজেদেরকে উপনীত করেছিল যে আমরা বাঙালি, এবং বাঙালি এবং মুসলমান দুইটাকে তারা অপোজিট পজিশনে রেখেছে। ফলে বাঙালি হলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হলে বাঙালি হওয়া কি করে সম্ভব, এই রকমের বাইনারি কিন্তু আওয়ামী লীগ বয়ান। শহুরে আওয়ামী লীগদের যদি দেখেন, অথবা সাংস্কৃতিক আওয়ামী লীগের যারা, তাদেরকে যদি তাদের প্রেক্ষিতে যদি আপনি এই কথাগুলো বলেন তাহলে ঠিক আছে, কিন্তু শহুরে এবং সাংস্কৃতিক আওয়ামী লীগাররাই কিন্তু একমাত্র আওয়ামী লীগার না। আপনি যদি গ্রামে গঞ্জের আওয়ামী লীগারদের কথা ধরেন, তারা কিন্তু অধিকাংশ মানে তারা তো আসলে এই তর্কেই নাই, তারা তো বাঙালি অথবা আওয়ামী লীগের এই তর্কেই নাই। আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের মধ্যে যারা মুসলমান ছিল তাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হচ্ছে শহুরে সাংস্কৃতিক আওয়ামী লীগাররা। সুতরাং বাংলাদেশেও, মানে মঞ্জুর ভাইয়ের কথা আমি ক্রিটিক করতেছি, বাংলাদেশেও যদি অনেক রকম গোষ্ঠী আছে, অনেক রকমের পক্ষ আছে, কিন্তু আদর্শিকভাবে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ এবং সেকুলারিজম মারাত্মকভাবে তার রাজনৈতিক আবেদনটা প্রশ্নের মুখে পড়েছে। এর মধ্যে এবং একই সাথে এটাও বলা জরুরি যে ইট ডাজন্ট মিন যে ইসলাম পন্থা বলতে বাংলাদেশে যেটা চালু আছে অথবা বৈশ্বিকভাবে যেটা চালু আছে এটাও কিন্তু ওইভাবে আবেদন ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে সেটা আমরা বলতে পারি না। কিন্তু ওভারঅল যে পরিবর্তন, ওভারঅল যে জনতার মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা আসা, এটার মধ্যে ইসলামিক মূল্যবোধ, ভ্যালুজ এবং স্বপ্ন কাজ করছে। এটাকে আপনি কোনো ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবেন না। এই জন্য আমরা যদি হচ্ছে যে জুলাইয়ের আন্দোলন বা পরিবর্তনকে আমরা যদি
সাধারণ যেমন মাদ্রাসার ছাত্ররা মাঝে মাঝে হচ্ছে এখন বলতেছে তাদের অবদান অথবা তাদের কন্ট্রিবিউশন, অথবা ইসলামপন্থীরা মানে কোরআন করে ইসলামপন্থীরা তারাও দাবি করতেছে তাদের কন্ট্রিবিউশন এবং তাদের অবদান। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি এত ছোট জায়গায় না দেখে সামগ্রিকভাবে চিত্রটা দেখেন, তাহলে আমার কাছে মনে হয় যে ইসলামী মূল্যবোধ, ভ্যালুজ অ্যান্ড স্বপ্ন আসলে ব্যাপকভাবে এই আন্দোলনকে প্রভাবিত করেছে। জনাব মঞ্জুরুল হক, বাংলাদেশের ভবিষ্যৎ 24-এর পরে আসলে আপনার সামনে কি? আগের মতো আর না, সেটা যদি আমরা মোটা দাগে কয়েকটা ব্যাপারে ব্যাখ্যা করি, সেটা হলো প্রথম যেই নির্বাচনটা 2014 সালে হয়, যেটা অত্যন্ত বিতর্কিত, যেটাকে রাতের ভোট বলে বা ইত্যাদি, তখন যে আলোচনাটা জনমনে ছড়াইছিল এবং আমরাও মনে করছিলাম যে দেশটা একটা গর্তে পড়ে গেছে। আমার কাকা বলতেন, তিনি অবজারভারের সাংবাদিক ছিলেন, তিনি বলতেন যে প্রত্যেকটা দেশে 40 বছরের মধ্যে একটা পরিবর্তন আসে, একটা মেসিভ পরিবর্তন আসে, কিন্তু আমাদের দেশটা মনে হয় গর্তে এমনভাবে পড়ছে দীর্ঘদিনে আর এখান থেকে আর উঠতে পারবে না। কিন্তু 24-এর গণ অভ্যুত্থান, এটা আমি বলবো আল্লাহ তাআলার বিশেষ রহমত। তিনি চাইছেন এই দেশের মানুষকে উদ্ধার করতে, আমাদের কোনো ক্ষমতা ছিল না, এটা একটা অলৌকিকতা। এবং এই আমাদের যে উত্থান হয়েছে, এই উত্থানের মধ্য দিয়ে নতুন যে সাংস্কৃতিক বিনির্মাণ হবে, সেইটাই আমার কাছে মনে হয় যে আমাদের প্রত্যাশিত একটা সংস্কৃতি। সেটা কেমন? সেটা হলো আপনি যে কথাটা বললেন, বা আমাদের ইফতেখার জামিল ভাই যে কথাটা বললেন, ইসলামী মূল্যবোধ। ইসলামী মূল্যবোধ বললে আবার কেউ কোটানকোট এটাকে একটা ধর্মীয় বা একটা ক্যাটাগরির মধ্যে ফেলে দেবে। আমরা ওইখানে না, যেটা মানুষের জন্য কল্যাণকর, যেটা সত্যিকার অর্থে মানুষের ফিতরাত। এই ফিতরাতের জায়গা থেকে মানুষের যে কথা বলার জায়গা, মানুষ নিজেকে বিকশিত করার জায়গা, একটা দেশকে সমৃদ্ধ করার যেই সব উপাদানগুলো দরকার হয়, এগুলো তো এর মধ্যে। আমি আপনার মধ্যখানে যদি একটু ইন্টারফেয়ার করি, যে জনাব নাহিদ ইসলাম উপদেষ্টা বলেছিলেন সরকারে থাকতে যে নতুন বাংলাদেশ হবে, মানে ভবিষ্যতের দেশ নির্মাণ হবে সভ্যতাগত সংস্কৃতির মধ্য দিয়ে। ফলে নাহিদ ইসলামের যে সভ্যতাগত সংস্কৃতি, সেটাকে যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, তাহলে সেটা কি মুসলিম সভ্যতা? দেখেন, একটা দেশের উন্নয়ন এগুলো নানানভাবে চিহ্নিত হয়। এনজিওদের একরকমের চিহ্ন আছে। সেটা কি? একটা দেশের মধ্যে মাথাপিছু আয় বাড়লো কিনা, গড় আয়ু বাড়লো কিনা, মানুষের জীবনমান আগের থেকে কেমন, ভালো না খারাপ, চলতে পারে কিনা, এইভাবে তারা এক ধরনের উন্নয়ন তারা চিহ্নিত করেন। আবার গ্রামের মানুষ যারা পেটে ভাতে খায়, তাদের কাছে এক ধরনের উন্নয়ন আছে। সেটা কেমন? সে তার ভিতরকার যে ভ্যালুজ, তার প্রতিবেশ, মানুষের সাথে মানুষের যে সম্মানবোধ, শ্রদ্ধাবোধ, যেটাকে আমরা আমাদের আরেক অর্থে মূল্যবোধ বলি, এই মূল্যবোধগুলো আমাদের মধ্যে সঠিকভাবে আছে কিনা, এগুলো রেখেই আমার রাস্তাঘাট ঠিক আছে কিনা, আমি আমার ছেলেকে ঠিকভাবে পড়াইতে পারছি কিনা, আমার মেয়েটা নিরাপদে বাড়ি ফিরল কিনা, সেই চিন্তাটা তার মধ্যে থাকে। নাহিদ ইসলাম কি বলছেন সেটার ব্যাখ্যায় তিনিই ভালো বলতে পারবেন। আমি বলবো এটার দ্বারা উদ্দেশ্য যদি এটা হয়, সভ্যতার দ্বারা উদ্দেশ্য যদি তার এটা হয়, কাঠামোগত উন্নয়ন না। কারণ সভ্যতা এবং সংস্কৃতির জায়গা থেকে একাডেমিকলি একটা আলাপ আছে যে সভ্যতা হলো কাঠামোগত উন্নয়ন, সংস্কৃতি হলো কালচারাল বা আমাদের ভিতরের মূল্যবোধের উন্নয়ন। তো তিনি যদি সভ্যতার দ্বারা বুঝে থাকেন যে সভ্য ভদ্র বলতে আমরা যেহেতু সভ্যতাগত সংস্কৃতি আসছে, ফলে এখানে দুটো বিষয় কি, হ্যাঁ, যে মানুষের মূল্যবোধের জায়গা থেকে যে উন্নয়ন, মানে উন্নয়ন বলতে বিগত সরকার যেটা মনে করছিলেন যে ধরেন একটা নাক অনেক অনেক যদি বড় হয়ে যায়, তাহলে সেটাকে আমরা উন্নয়ন কেমনে বলবো? কান অনেক অনেক বড় করে ফেলা। আমাদের বিগত সরকার যেটা করছেন সেটা হলো যে সে কখনো কারো নাক বড় করছেন, হাত বড় করছেন, কান বড় করছেন, সামগ্রিকভাবে একটা মানুষের তার শারীরিক সুস্থতা, সে স্বাস্থ্যবান কিনা সেদিকে তারা ভাবেন নাই। ফলে কোথাও তিনি এই ব্রিজ করছেন, কালভার্ট করছেন, কিন্তু ওই একটা কথাই শুনছিলাম যে রাস্তাঘাট আপনি রাজনীতিতে আসলে তাহলে তো আমাদের একটা উন্নয়ন হবে, কী হবে, রাস্তাঘাট হবে, অমুক তমুক হবে। তো বলছেন যে মূল্যবোধ একটু বাড়বে কিনা, সেই দিকটাও তোমরা একটু ভাবো। এইটা যদি হয়, এবং নাহিদ ইসলামরা তাদের প্রতি তো আমাদের সেই আস্থা আশা করি আছে, তারা যদি সেই দিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে আমি সেই ব্যাপারে একমত এবং আশাবাদী। আমি যেটা বুঝছি আর কি এই কথায়, আমার কাছে মনে হয় যে তারা বাংলাদেশটাকে একটা স্বতন্ত্র সভ্যতা বা স্বতন্ত্র কেন্দ্রবিন্দু হিসেবে দেখতে চাচ্ছেন, শক্তির জায়গা দক্ষিণ এশিয়ায় ভারত, পাকিস্তান এবং চীনের বাইরে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে উঠবে, সেটাই তারা নির্দেশ করেছেন। এবং আমার কাছে উপাদানগতভাবে মনে হয় বাংলাদেশে ইসলাম যেমন আছে,
মুসলমানের এখানে সংখ্যাগরিষ্ঠ দেশ, পাশাপাশি বাংলা অঞ্চলের হিন্দু এবং বৌদ্ধ ধর্মও কিন্তু হচ্ছে অন্য বাইরের বৌদ্ধ ধর্ম এবং হিন্দু ধর্মের মতো না। বৌদ্ধ ধর্মের সংখ্যা অনেক কম। আমরা যদি বৌদ্ধ ধর্মের কথা বাদও দিই, যদি হিন্দু ধর্মের কথাও ধরি, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশের আশেপাশের হিন্দু যারা, তারা কিন্তু খুব কম নিরামিষ ভুজি, অর্থাৎ তাদের মধ্যে আমিষ খাবার প্রবণতা অনেক বেশি। এবং বাংলাদেশের আশেপাশের যে হিন্দু, তাদের সাথে আপনার উত্তর ভারতের হিন্দুত্ববাদের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এবং হিন্দুত্ববাদ বলতে এখন ভারতে যেটা প্রতিষ্ঠিত, সেটা কিন্তু উত্তর ভারতীয় হিন্দুত্ববাদ। সুতরাং আমার কাছে মনে হয় যে ছাত্রদের মধ্যে অন্তত, বা নতুন নেতৃত্বের কাছে, তারা আসলে সভ্যতা বলতে এর একটা মিশ্রণ বুঝান। গত 700-800 বছরের বাংলাদেশের যে চিন্তাগত সাংস্কৃতিক যে এক্সপিরিয়েন্স, তারা এই এক্সপিরিয়েন্সের একটা সমষ্টিকেই তারা নির্দেশ করেন। দুই ধরনের আলাপে শোনা যাচ্ছে। এক শ্রেণী বারবার বলছে আওয়ামী লীগ ফিরে আসবে, ফিরে আসার ভয়, এবং একটা শ্রেণীর কাছে প্রত্যাশাও। আবার কেউ কেউ বলছে যে আওয়ামী লীগ তো আছেই, যাই নাই। আসলে আওয়ামী লীগ কী অবস্থায় আছে, বা ভবিষ্যতে আওয়ামী লীগ কি ফিরতে পারবে, বা ফিরা বলতে আসলে আমরা কি বুঝি? আওয়ামী লীগ আগের অবস্থায় কখনোই আর ফিরতে পারবে না, কারণ জুলাইয়ের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ কখনোই এক হবে না। এখন আগের মতো যদি না ফিরতে পারে, তাহলে কিভাবে ফিরবে? এবং একটা অংশের অবশ্যই প্রত্যাশা আছে যে আওয়ামী লীগ ফিরুক, কিন্তু সেই প্রত্যাশা আসলে কখনোই আপাতত দৃষ্টিতে কখনোই পূর্ণ হবে না। যদি আওয়ামী লীগ ব্যাপকভাবে পরিবর্তন করতে নিজেকে সক্ষম হয় এবং অপরাপর গোষ্ঠীগুলো ব্যর্থ হয়, তাহলে পৃথিবীর অনেক দেশে, বেশ কয়েকটা দেশে ফেসিস্টরা আসলে ফিরে আসছে। এখন সেটাও অন্তত 20-30 বছর লেগে যায়। এখন বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার শর্ত আসলে তাহলে দুইটা। এক হচ্ছে যে সবার ব্যর্থ হতে হবে, সেকেন্ড হচ্ছে আওয়ামী লীগের নিজেকে পরিবর্তন করতে হবে। মানে তাহলে আওয়ামী লীগ না হয়ে আসতে হবে। আওয়ামী লীগ হয়ে আসলেও সে ব্যাপকভাবে নিজেকে, মানে চরিত্রগতভাবে আর সে আওয়ামী লীগ থাকবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুইটার কোনোটাই হবে না। মানে অর্থাৎ আওয়ামী লীগও নিজেকে পরিবর্তন করতে পারবে না। এবং আমরা আশাবাদী জুলাইয়ের পরে এত ব্যাপক জনগণের মধ্যে এত রাজনৈতিক অংশগ্রহণ এত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, বিএনপি, ছাত্রদের দল এবং আরও নানান গোষ্ঠী, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই যে অংশগুলো আছে তারা নানানভাবে ফাংশন করবে। একটা দল, একটা অংশ যদি ব্যর্থ হয়, তাহলে আরেকটা অংশ সফল হবে, বা নতুন আরও নানান রকমের উদ্যোগ আমরা সামনে দেখতে পারবো। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগ আর ফিরতে পারবে। মঞ্জুরুল হক: আমারও সেমই, তবে আমি একটা উদাহরণ দেবো যে এই যে ক্রিকেটার, আমাদের খুব জনপ্রিয় একজন ক্রিকেটার ছিলেন আশরাফুল। তার যখন একটা স্ক্যান্ডাল হলো, সে পড়ে গেল, এরপরে কিন্তু ঘরোয়া ক্রিকেটে সে বেশ ভালো জায়গা সে নিয়েছে। দেখা গেল যে সে 200 রানও করেছে, ডাবল সেঞ্চুরিও তার ছিল, কিন্তু সে আর জাতীয় দলে আর খেলতে পারে নাই। এর কারণ হলো, নিজে যতই পরিবর্তন করুক, তার পারফরমেন্স যতই ভালো হোক, ওই শূন্যস্থান কিন্তু আর নাই যেখানে সে আবার গিয়ে উপস্থিত হবে। বাংলাদেশের রাজনীতি এই জুলাইয়ের অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ যাওয়ার কারণে যে একটা শূন্যতা তৈরি হয়েছিল, সেটা অলমোস্ট পূর্ণ হয়ে গেছে। নানান বিরোধী পক্ষ এগুলো তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগ সেইখানে এসে আবার তার জায়গা করে নেবে, সেই স্থান মনে হয় আর পাবে না। এই জায়গাটা আমার কাছে একটা ব্যাপার মনে হয়। ফলে আওয়ামী লীগের জায়গা হতে পারে দুইটা। একটা হতে পারে যেটা ইফতেখার ভাই বললেন, যে সে নিজেকে পরিবর্তন করবে, এরপরে তার নাম বা সব কিছু, তার পোশাক আশাক সব বদলে সে একটা নতুন করে একটা, যেমন জামাত নিষিদ্ধের পরে তারা মনে করছিল যে আর একটা দল হয়ে সে আসবে, হয়তো সে এইভাবে সে আসতে পারে। আর একটা হতে পারে, বামরা যখন বাংলাদেশে নিষিদ্ধ হয়, তখন নানান রকমের চোরা গুপ্তা হামলা, যাকে জঙ্গি হামলার মতো বলা হয়েছে, এমন একটা ইউপিডিএফের মতো এমন একটা দল হয়ে সে থাকতে পারে, নানান জায়গায় অস্থিরতা তৈরি করবে। এভাবে তার একটা সর্বহারা পার্টির মতো একটা পার্টি হয়ে সে থাকবে, এবং এইভাবে সে সামাজিক, তার কিছু আলামতকে আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি। সেই দেখার মধ্য দিয়ে আসলে এই সংখ্যার ব্যাপারটা চলে আসছে। আমি এখানে একটু দ্বিমত করতে চাই অথবা সতর্ক করতে চাই। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে পলিটিক্যাল অংশটা তারা ধারণ করতো, অথবা যেই পলিটিক্যাল স্পেসটা তারা দখল করেছিল, বাংলাদেশে এখনও কিন্তু অন্তত 10-15% আওয়ামী লীগ সমর্থক আছে। এবং এর মধ্যে আপনি সংখ্যালঘু বলেন অথবা সাংস্কৃতিক কর্মী বলেন, তারা কিন্তু এখনও বিএনপি অথবা ছাত্রদের প্রতি খুব বেশি আশ্বস্ত হতে পারতেছে বলে আমার কাছে মনে হয় না। অনেকের মধ্যে কিন্তু আপনি অস্বস্তি দেখবেন, যারা সরাসরি আওয়ামী লীগ না, কিন্তু আওয়ামী লীগের বলয়ের মানুষ,
অনেকের মধ্যে আপনি একটা অসন্তোষ দেখতে পারবেন। আমার কাছে মনে হয় শূন্যতাটা রয়ে গেছে, এবং এটা বাংলাদেশের রাজনীতির জন্য আওয়ামী লীগ যতটা বিপজ্জনক, তার থেকে বড় বিপদের জায়গা হচ্ছে যে সোসাইটির যে 10-15% কথা আমি বলতেছি, সেই 10-15%কে তাদের পলিটিক্যাল পরিচয়ের সামনে কি হবে, কারা তাদেরকে রিপ্রেজেন্ট করবে, এইটা আসলে সমাধান করতে হবে। এটা কিভাবে সমাধান হবে আই ডোন্ট নো। নতুন যে বিষয়টা বারবার আলোচনায় আসছে যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল আইডিওলজি হিসেবে যদিও ফেল করেছে, কিন্তু আওয়ামী লীগের কালচারাল বয়ান এখনও স্ট্যাবলিশড, ফলে আওয়ামী লীগ না থাকার মধ্য দিয়েও কালচারালি আওয়ামী লীগ আছে এবং ফাংশনাল আছে। তো ফলে আওয়ামী লীগের এই আওয়ামী লীগকে, কালচারাল আওয়ামী লীগকে কীভাবে নতুন বাংলাদেশ মোকাবেলা করবে? মঞ্জুরুল হক। আচ্ছা, এই ব্যাপারটা কি, এই বয়ানটা আসলে আওয়ামী লীগের না। বাংলাদেশে সেকুলার কিংবা প্রগতিশীল ধারার একটা বয়ান ছিল দীর্ঘদিন ধরে, একটা চর্চিত একটা বয়ান। আওয়ামী লীগ এসে এই বয়ানকে পেট্রোনাইজ করেছে, ফলে আওয়ামী লীগ এবং এই বয়ান এটা একাকার হয়ে গেছে। এখন যেটা হয়েছে যে পলিটিক্যালি আওয়ামী লীগ তো ফেল করছে, কিন্তু বয়ান শেষ হয়ে যায়নি। আপনার বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে যারা সেলিব্রিটি আছেন তাদের মধ্যে, মিডিয়ায় অথবা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক কিংবা বুদ্ধিজীবী অঙ্গনে আওয়ামী লীগের এই বয়ানের সাথে যারা নিজেদেরকে একাত্ম করেছিলেন তারা কিন্তু রয়ে গেছেন। ফলে এই বয়ানের তারা কেউ কেউ একটু ভিন্ন রূপ এখন ব্যাখ্যা করছেন, কেউ কেউ নিজেদের এক্সিস্টেন্সি নিয়ে তারা একটু হুমকির মধ্যেও আছেন, কিন্তু মনের ভিতর থেকে যে চলে যাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু নাই। মানে সেটা যে একদম উদাও হয়ে গেছে তা কিন্তু না। কেউ কেউ হয়তো পরিবর্তন করে টিকবেন। যেমন ধরেন আমি কোটান করে এইভাবে যদি বলি, বদরুদ্দিন উমরের যে বয়ান ছিল সেটা কি অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে একাকার হয়েছিল না? সলিমুল্লাহ খানের যে বয়ান ছিল, যে বুদ্ধিজীবীরা যে বয়ানটা করতেন, এবং ইভেন একসময় ফরহাদ মজহারও তো শেখ হাসিনার জন্য খুব উৎসর্গিত হয়ে লিখছেন যে রাজকুমারী হাসিনা। তাদের মধ্যে একটা পরিবর্তন আসছে, একটা শ্রেণীর মধ্যে পরিবর্তন আসছে, আসে নাই। মিডিয়ার মধ্যে দেখবেন এখনও ইসলাম কিংবা মুসলিমদের নিয়ে যারা একটু চিন্তা করে কিংবা ভাবে, তাদের কোনো একটা আলামত দেখলেই তারা ভাবে যে এটা তালেবানি কালচার। এই বয়ান কিন্তু আওয়ামী লীগের ছিল। এখন এটা আওয়ামী লীগ যে উৎপাদন করেছে তা কিন্তু না। এই বয়ান উৎপাদন হয়েছে সেকুলার কিংবা প্রগতিশীল ধারা কিংবা যারা নিজেদেরকে সুশীল সমাজ বলে একটা শ্রেণী বাংলাদেশে উদ্ভব হয়েছে, মধ্যবিত্ত বুর্জোয়াজি গোষ্ঠী, এদের মাধ্যমে। এটা হলো তাদের বয়ান। তো এই লোকগুলো তো হারায় যায় নাই। এরা সিনিয়র সিটিজেন হয়ে থাকলেও তারা কিন্তু আছে। তো এটা আমাদের একটা আশঙ্কার ব্যাপার। এখানে নতুন বয়ান যদি না দাঁড়ায়, নতুন বয়ান কেমন, সেই বয়ানের জায়গাগুলোতে একটু একটা বয়সের তারতম্য আছে। আমরা এখন যেমন বলি জেনজিদের কথা, আমরা এখন বলি নতুন একটা রাজনৈতিক দলের কথা। সেই রাজনৈতিক দলের মধ্যে থেকে আবার আরও একটা পক্ষ আসছে। এই পক্ষগুলো যদি নতুন নতুন বয়ান উৎপাদন করতে না পারে, তাহলে এটা আশঙ্কার হবে। হয়তো আমরা আওয়ামী লীগকে পাবো না, কিন্তু তাদের বয়ানের মধ্য দিয়ে এমন একটা গোষ্ঠী দাঁড়াবে, সেই গোষ্ঠীকেও আমরা আমাদের মতো করে নিতে পারবো না। ফলে আমাদের এর জন্য এটা জরুরি। আমাদের যারা যে মূল্যবোধের কথা আমরা বলি, বাঙালি মুসলমানের মূল্যবোধের কথা, যেই কথাটা আপনিও বললেন এবং আমরা এগুলোর সাথে অনেক ক্ষেত্রে অ্যাগ্রি করি, কিংবা আমরা যদি বলি যে ইসলামপন্থী রাজনীতি যারা করেন তাদের যে মূল্যবোধ, অথবা একদম গ্রামীণ বাংলার আবহমান বাংলার যে সংস্কৃতি, সেখানের যেই আমাদের যে কৃষ্টি কালচার, যে একটা ভালো ভালো উপাদান যেগুলো আছে, সেগুলোকে যদি একটা এটা যদি কি বলে এটা একটা বিস্ফোরণ যদি না ঘটানো যায়, তাহলে কিন্তু ওই কালচারটা এখন যেমন অবদমন একটা অবস্থার মধ্যে আছে, সেখান থেকে কিন্তু আবারও তারা ব্যাক করবে, এবং সেটা আমাদের জন্য একটা আশঙ্কা। আমি মঞ্জুর ভাইয়ের কথার সাথে একটু যুক্ত করব। আমার কাছে মনে হয় বদরুদ্দিন উমর, সলিমুল্লাহ খান অথবা ফরহাদ মজহার, এই যে ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিকে আমি সাদা কালো হিসেবে আলাদা নাম বললে আসলে একটু বিপজ্জনক, আমি নাম না বলে বলি। আমার কাছে মনে হয় প্রগতিশীলদের সবাইকে আমরা আওয়ামী সমর্থক অথবা আওয়ামী বয়ান উৎপাদনকারী আমার কাছে মনে হয় না। বরং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রগতিশীলদের অথবা সাংস্কৃতিক কর্মীদের মধ্যে দুইটা ভাগে আপনাকে ভাগ করতে হবে। এক হচ্ছে রাবীন্দ্রিক সাংস্কৃতিক কর্মী এবং বুদ্ধিজীবী, আর একটা হচ্ছে নন রাবীন্দ্রিক প্রগতিশীল। আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ প্রধানত রাবীন্দ্রিক যে সাংস্কৃতিক কর্মী এবং বুদ্ধিজীবিতা ছিল, সেটাকে কেন্দ্র করে আওয়ামী লীগের আসলে বিকাশটা হয়েছে। সো ওই অংশটা তো অবশ্যই আছে, এবং একটা ধরেন একটা হুমকিজনক একটা উপাদান হিসেবে সেটা থাকবে, কিন্তু নন রাবীন্দ্রিক উপাদানকে আওয়ামী লীগের সাথে মিশানো আসলে একটু কঠিন। এটাকে আমরা কিভাবে দেখব বাংলাদেশের প্রেক্ষাপটে? এটা আপনাদের দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের জন্য এটা কোনটা ভালো হবে? আওয়ামী লীগকে এখন বাংলাদেশ কিভাবে মোকাবেলা করবে? নিষিদ্ধতা সবসময় যে ভালো ফল বয়ে আনে তা না। নিষিদ্ধতা কখনো কখনো আমরা যেমন বলি যে নিষিদ্ধতা মানুষকে একরকমের অনেক সময় প্রলুব্ধ করে, সেদিকে আরও আকর্ষণ করে। এটা একটা মুশকিল। এটা মানব কালচার।
ফলে আমার কাছে মনে হয় একেবারে নিষিদ্ধতার জায়গাটা এটা খুব ভালো ফল দেবে না। নিষিদ্ধের জায়গাটা আসলে কেন দরকার, যেই যদি আমরা একদম পিছনের জায়গাগুলোকে আমরা একটু খুঁজি, যে উপাদানগুলোকে খুঁজি, যেই কারণে, যেমন আমি এইভাবে একটু উদাহরণ দিই, যে একজন সরকারি কর্মকর্তা হোক বা একজন সাধারণ সিটিজেন যখন করাপ্টেড হন কিংবা সাজাপ্রাপ্ত আসামি হন, তখন কিন্তু আমাদের আইনে এই কথা বলে যে সে খুব দ্রুত সে নির্বাচনে দাঁড়াইতে পারবে না, সে প্রার্থী হিসাবে সে নিজেকে ঘোষণা করতে পারবে না। অথচ হতে পারে যে সে ভালো মুসলিম হয়ে গেছেন, হতে পারে যে সে এখন সৎ হয়ে গেছেন, হতে তো পারে, কিন্তু সে কেন পারবে না? কারণ ন্যাচারালি তার প্রতি একটা অনাস্থা তৈরি হয়ে গেছে, যে আস্থাটা খুব শীঘ্রই মানুষ তাকে নিতে পারবে না। হতে পারে যে তার মধ্যে থেকে আবার সেটা ব্যাক করবে, এই তো। ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার থেকে আমি বলবো যে আপাত নিষিদ্ধ কিংবা 3 বা 4 টার্ম পর্যন্ত সে নির্বাচনে আসতে পারবে না, যেহেতু একটা পলিটিক্যাল দল, এরকম একটা জায়গায় আনলে সেটা ভালো হবে, সেটা বাংলাদেশের জায়গা থেকে ভালো হবে। একদম ক্লিয়ারলি পলিটিক্যাল দল হিসেবে যেমন জামাতকে নিষিদ্ধ করা হয় কিংবা একটা কী বলে একটা টেরোরিস্ট অর্গানাইজেশনকে যেভাবে নিষিদ্ধ করা হয়, সেই জায়গা থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা এইটা বাংলাদেশের জন্য এবং মানুষের পরবর্তী ফ্রিডম অফ এক্সপ্রেশন যেটা বলে সেইখানে হয়তো বড় একটা আঘাত দেবে। নতুন একটা রাজনৈতিক দল করার ক্ষেত্রে এইটা আবার একটা ভিন্ন একটা সংস্কৃতির জন্ম। আচ্ছা, আমরা মোটামুটি পরিষ্কার বক্তব্য। আমার কাছে মনে হয় যে সাময়িকভাবে আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করা যেতে পারে। আমি মনসুর ভাইয়ের কথার সাথে আসলে একমত যে নির্বাচনীভাবে তাদেরকে নিষিদ্ধ অথবা কয়েকটা টার্মের জন্য তাদেরকে মানে ব্লক করে দেওয়া যেতে পারে, নিবন্ধন স্থগিত রাখা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। যে কোনো একটা পর্যায়ে যে রাজনৈতিক দলগুলো মানে স্টেক হোল্ডারদের সবার আসলে একমত হইতে হবে, যে বিষয়ে একমত আমরা হতে পারবো সেই সিদ্ধান্তটা আসলে নিতে হবে। কিন্তু 2-3 টার্মের মধ্যে আপনাকে বেশ কিছু কাজ করতে হবে। আওয়ামী লীগের যারা হচ্ছে অপরাধী, যাদের বিরুদ্ধে ডিরেক্ট অভিযোগ আছে, তাদের ছাড়া বাকিদেরকে আপনার পুনর্বাসনও করতে হবে। এখন পুনর্বাসন কিভাবে করা হবে এবং আওয়ামী লীগের, যেটা আমি বলতেছি যে আওয়ামী লীগের যে আইডিওলজি এবং রাবীন্দ্রিক সংস্কৃতি এবং বুদ্ধিজীবিতা, সেটাকে আপনি কিভাবে ডিল করবেন, এই 2টা প্রশ্নের উপর, অর্থাৎ পুনর্বাসন সাময়িকভাবে নিষিদ্ধ করতে হবে অথবা তাদেরকে তাদের রিসোর্সগুলো স্টপ করতে হবে, এইটা নিয়ে আশা করি কারো কোনো দ্বিমত নেই। কিন্তু দীর্ঘমেয়াদে আসলে নিষিদ্ধ করে লাভ হবে না, বরং তাদের হচ্ছে যে পুনর্বাসনের কাজটা করতে হবে এবং একই সাথে হচ্ছে যে তাদের আইডিওলজিকে ডিলও করতে হবে। পরিষ্কার। এখন একটা নতুন পুনর্বাসন মানে হচ্ছে নন আওয়ামী লীগে তাদেরকে নিয়ে আসা। আমরা দেখেছি প্রগতিশীল বা বামপন্থী যে রাজনৈতিক দলগুলো, তাদের দিক থেকে পুরনো দাবি আগেও ছিল, ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি নাম করে বললে বাংলাদেশে জামাত ইসলামকে তারা নিষিদ্ধের দাবি আগেও ছিল। কিন্তু 5ই আগস্টের পরে যে নতুন পরিস্থিতি বা নতুন বাংলাদেশ, এখানেও তাদের সেই দাবিটা আগের মতোই আছে বলবৎ, তারা এখনও বাংলাদেশে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চান। এইটা আসলে এইটা কতটা নৈতিক? বাংলাদেশে আসলে কোনো বড় যে দলগুলো আছে, জামাত এবং ইসলামী আন্দোলনের মতো বড় যে ধর্মীয় দলগুলো আছে, এদের কাউকেই আসলে কোড অ্যান্ড কোড ধর্মীয় দল বলা যায় না। আপনি যদি ধর্মীয় দল বলেন, কারণ এরা সবাই হচ্ছে ইসলামী মূল্যবোধ বাস্তবায়ন করতে চায়। যদি ইসলামী মূল্যবোধ বাস্তবায়ন করলেই বা বাস্তবায়ন করার দাবি জানালেই কাউকে যদি ইসলামী দল বলতে হয় অথবা ধর্মীয় দল বলতে হয়, তাহলে বিএনপিও তো ইসলামী এবং ধর্মীয় দল। হ্যাঁ, বিএনপি তো ইসলামী আন্দোলনের সঙ্গে একেবারে লিখিতভাবে করেছে ইসলাম বিরোধী কিছু কাজ করবে না। আমার মনে হয় এটা টোটালি তাদের একটা পলিটিক্যাল স্ট্যান্ড। না, পলিটিক্যাল স্ট্যান্ড হলে স্ট্যান্ডের জায়গা থেকে তারা কিছুক্ষণ আগে ইফতেখার জামিল ভাই যেভাবে বলছিলেন যে বাংলাদেশের যারা অমুসলিম, বিশেষ করে হিন্দু, তারা কিন্তু উত্তর ভারতের হিন্দুদের মতো না। একইভাবে বাংলাদেশের যারা বাম, তারা বামদের যেই মূল যে উৎস বা সূতিকাগার যে জায়গাগুলো, সেখান থেকে তারা অনেক অংশে তারা বের হয়ে আসছে। তারা বাংলাদেশের মাটি এবং মানুষের ভিতর থেকে এক ধরনের ফ্রড রাজনীতি তারা শিখছে। এই জায়গা থেকে মেবি তারা এই দাবিটা বারবার তারা করে। আদৌ কি শিখছে আসলে? ফ্রড রাজনীতি, যেই রাজনীতি মানে টোটালি আমরা যেটা বলি বাটপার রাজনীতি, আমাদেরকে বলে না যে পলিটিক্স করো, এই যে পলিটিক্সের যে একটা জায়গায় নেওয়া হয়েছে, এইখান থেকে বামদের সাথে একদম এটা আত্মীকরণ হয়ে গেছে। বামরা ওই স্ট্যান্ডে নাই, যে স্ট্যান্ডটা বিশ্বব্যাপী আছে। আপনি দেখুন প্যালেস্টাইনে, দেখেন প্যালেস্টাইনের বামদের কথা দেখেন, তারা মানুষের সাথে কীভাবে মিশছে। আরবের মধ্যে দেখেন, আরবের যে পতাকা, বিভিন্ন দেশের পতাকাগুলোর মধ্যে দেখবেন বামদের ব্যাপক প্রভাব। সেখানে কিন্তু তারা মুসলিমদের মধ্যে এমনভাবে ঢুকে গেছে যে আপনি ফিলিস্তিনের কথা যেভাবে বললাম, কিংবা ধরেন মিশরের মধ্যে ইখওয়ানের সাথে কিন্তু বামদের একটা ভালো সম্পর্ক আছে, ফিলিস্তিনের হামাসের সাথে আছে, তিউনিশিয়ার যেই আন্নাহাদা, তার সাথে দেখবেন বামদের ভালো সম্পর্ক। ইভেন আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, মুসলিমদের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক বামদের। কিন্তু বাংলাদেশে এসে বাংলাদেশি বামরা, তাদের জায়গাটা এমন
মনে হয় যে বাংলাদেশি মাটি ও মানুষের তাদের সম্পৃক্ততা টোটালি নাই, এবং আসলেও নাই। বাংলাদেশে ইসলামপন্থী দলগুলো যেগুলো, কিংবা ধর্মীয়, যেটাকে তারা বলে ধর্মভিত্তিক দল, ওই দলগুলোর যতটুকু সমর্থন আপামর জনসাধারণের মধ্যে আছে, বামদের রাজনীতির সেইটুকু সমর্থনও গ্রাম বাংলার মধ্যে নাই। এই কথা তারা বুঝতে ব্যর্থ হয়েছে। কিন্তু তাদের সমস্যাটা কি? তাদের সমস্যা হলো এই যে নাই থাকার পরেও নানান দল তাদেরকে স্পেস দিয়েছে। তাদের মানুষ হলো 3 জন, কিন্তু তাদেরকে মিডিয়া সাপোর্ট দিচ্ছে অনেক বেশি। মিডিয়ার মধ্যে তাদের এক ধরনের বুদ্ধিজীবী শ্রেণী দাঁড়াইছে, ফলে তাদের ভয়েস রেইজ করছে বা ভয়েস শোনা গেছে অনেক অনেক বেশি। তাদের ভিতরে যে একটা ফাঁপা একটা অবস্থান, তাদের নিজস্ব সংস্কৃতির জায়গা থেকে তারা যে একদম জিরো জায়গায় আছে, এইটা তারা অনুধাবন করতে তারা টোটালি ব্যর্থ, এবং তারা একেবারেই না। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বামপন্থীরা হচ্ছে একটা কালচারাল পলিটিক্সে অনেক বেশি ঢুকে গেছে। এটা কেন ঢুকছে, মঞ্জুর ভাই তো একরকম ব্যাখ্যা দিলেন যে তাদের মধ্যে একটা ফ্রড অথবা মানে একটা হচ্ছে যে সঠতার একটা ব্যাপার ঢুকে গেছে, সেটা তো অবশ্যই একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আমার কাছে মনে হয় যে তারা অনেক বেশি হচ্ছে মানে ধর্মীয় রাজনীতির মধ্যে ঢুকে গেছে। মানে ধর্মীয় রাজনীতি বলতে মানে আমি মাঝে মাঝে বিব্রত হই যে বামপন্থী অনেকের ফেসবুক অ্যাক্টিভিটিস অথবা নানান প্রতিদিনের অ্যাক্টিভিটিস যে দেখি, তারা এত বেশি কালচারাল পলিটিক্স করে যে আমরা ধরেন কোড আমরা মাদ্রাসা থেকে আসছি অথবা একরকম ইসলামী পরিচয় বহন করি, আমাদেরও বিব্রত লাগে যে এত প্রতিদিন এত অথবা সপ্তাহে 4-5 বার করে হচ্ছে যদি আপনার কালচারাল পলিটিক্স করতে হয়, তাহলে পলিটিক্সটা হবে কখন? মানে আপনি দেখবেন যে হচ্ছে তাদের, আপনি যদি কিছু বামপন্থী যাদের অ্যাক্টিভ যারা, তাদের সারাদিনের আগ্রহ দেখবেন যে হচ্ছে কালচারাল পলিটিক্স। মানে এখন আমাদেরও বিব্রত লাগে যে অথচ উল্টাটা হওয়া উচিত যে মানে আমরা করবো কালচারাল পলিটিক্স, তারা হচ্ছে যে উন্নয়নের কথা বলবে অথবা অর্থনীতির কথা বলবে। আচ্ছা, আমরা একটু আসি এইখান থেকে যে অনেকে বলে যে বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দল আর ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে চরিত্রগত কিছু মিল আছে। যেমন কমন একটা ব্যাপার হলো কারোই ভোট নাই, জনসমর্থন নেই। তো এখান থেকে আমরা একটু আসি যে যেসব ইসলামী রাজনৈতিক দলের নেতারা জনগণের কাছে ওয়াজ মাহফিলের জন্য যখন যান, হাজার এমনকি আমরা লক্ষ লক্ষ জনতাকেও দেখি তাদের বয়ান ওয়াজ শুনতে আসে। তো এই ব্যক্তি, এই আলেম অথবা এই নেতাই যখন তার কাছে ভোট চাইতে যান, তিনি জামানত হারান একই কেন্দ্রে। তো এইটা আসলে কেন? ইসলামপন্থী দলগুলোর যারা নেতা তারা তো যথেষ্ট জনপ্রিয়, রাজনৈতিক প্রচলিত রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি জনপ্রিয়, কিন্তু এরপরেও তারা জামানত হারান কেন? আমার কাছে মনে হয় যে ইসলামপন্থী, আমি এটা বারবার মানে আমার একটা লেখাও আসতেছে যে বাংলাদেশে ধর্মীয় এবং ইসলামী রাজনীতি বলতে যে সংজ্ঞায়নটা করা হয় এবং যে বাইনারিটা দাঁড় করানো হয়, এটা আসলে সমস্যাজনক। কারণ আপনি যদি হচ্ছে বড় ইসলামপন্থী দলগুলোকে আপনি যদি ইসলামী এবং ধর্মীয় দল বলেন, তাহলে বিএনপিকেও আপনার ইসলামী এবং ধর্মীয় দল বলতে হবে। তো তার মানে হচ্ছে যে কারণে বিএনপি সফল, যে কারণে হচ্ছে যে বিএনপির মতো মূলধারার দলগুলো সফল, কোড আনকোড ইসলামী দলগুলোকে সেই সমস্ত পরিস্থিতি নিতে হবে। এবং যদি কেউ বলে যে ইসলামী দলগুলো ব্যর্থ এবং তারা হচ্ছে অনেকটা বামপন্থীদের মতো কথার কথা যদি এগুলো বলে, তাহলে এগুলো অনেক ক্ষেত্রেই আমার কাছে অযৌক্তিক মনে হয়। কারণ ক্যাটাগরিক্যালি বিএনপির সাথে ধর্মীয় এবং ইসলামী দলগুলোর আমি বড় কোনো পার্থক্য দেখি না। মঞ্জুর ভাই কি কোনো বড় পার্থক্য দেখাতে পারবেন? আমি বলতে চাই যে কথাটা একটু ওইভাবে না, আমি একটু এইভাবে ব্যাখ্যা করব। মঞ্জুর ভাই, আমি যদি একটু আবার প্রশ্নটা এইভাবে করি যে জনগণ তাদের বয়ান ওয়াজ শুনতে, পরামর্শ শুনতে আসে, ভোট দিতে আসে না। আবার তারা জনগণের কাছে আলেম হিসাবে, সামাজিক নেতা হিসাবে, বক্তা হিসাবে যতটা জনপ্রিয় বা গ্রহণযোগ্য, নেতা হিসাবে না। দুই দিক থেকে ওইখানে আমি বলবো, বাংলাদেশে ইসলামপন্থীদের যে রাজনীতি কিংবা ইসলামপন্থী, এটাই তো একটা পলিটিক্যাল টার্ম। তো এই টার্মটা আসলে এক ধরনের ভয়ের রাজনীতি দেখাইছে, এক ধরনের আতঙ্কের রাজনীতি তারা করেন। এবং এই টার্মটাই বাংলাদেশি মানুষের কাছে ইসলামের বিউটি, ইসলামের যেই অ্যাক্টিভিটি, সমাজসেবা, এর থেকে অনেক বেশি হলো ইসলামের যে নানান রকমের ভয়। এটা পরকালের ভয় হতে পারে, এটা ব্লাসফেমাস ব্যাপার স্যাপারগুলো হতে পারে, নবী অবমাননা এই সংক্রান্ত হতে পারে। পৃথিবী জুড়ে মুসলমানদের উপর যে নানান রকমের নিপীড়ন, সেই নিপীড়নের জায়গা থেকে হতে পারে। তাদের টোটাল পলিটিক্সটা দাঁড়ায় আছে মূলত এইরকম 2-3টা টার্মের উপর। কিছুটা নারীর ক্ষেত্রে আমি একটু এটাকেই করি। ফলে মানুষের মধ্যে, এবং এইটা এই গত 50 বছর ধরে তারা এই চর্চাটা করেছেন। চর্চা করতে করতে মানুষের ভিতরে ধর্মের একটা নতুন এমন একটা ব্যাখ্যা তৈরি হয়ে গেছে বাংলাদেশি মানুষের মধ্যে। তাদের কাছে মনে হয় যে ধর্ম মানে একটা পরকালের বিষয়, ধর্ম মানে জান্নাত জাহান্নামের একটা ব্যাপার, ধর্ম মানে রসুল অবমাননা হচ্ছে কি হচ্ছে না এমন একটা বিষয়। ধর্ম মানে এইটা না যে নির্বাচন করা,
মানে মানে এই দলগুলো মূলত ধর্মীয় ইস্যু ছাড়া অন্য বাইরের রাজনীতিগুলো করতে পারতেছে না। আচ্ছা, রাজনীতি, আমি কথাটা একটু শেষ করি, যে ধর্ম মানে ওই রাজনীতি করা না, রাজনীতি যে এটা করাটা, এইটা ধর্মর কাজ না। এইটা মানুষের মধ্যে এমনভাবে ঢুকছে যে আপনি দেখবেন যে এইখান থেকে অনেক রকমের প্রশ্ন আপনি আমি বা আমরা শুনছি, যে আপনি হুজুর মানুষ, আপনি কেন এখানে আসছেন, এই কাজ আপনি কেন করতে আসছেন। অর্থাৎ ধর্মীয় সেন্সের যে জায়গাটা, এইটার সাথে তারা কোনোভাবেই জনসম্পৃক্ত যে জায়গাগুলো, সেখানে তারা রিলেট করতে পারে না। যদিও এটা কেন পারে না, এই না পারার বিষয়টা কি রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে তাদের ব্যর্থতা, নাকি জনগণ? এটা কর্মসূচি, এটা সার্বিকভাবে দুই পক্ষের মধ্যে আছে। এটা আপনি যদি বলেন ইন্টারন্যাশনাল কিছু প্রভাব আছে, তাদের নিজেদের ব্যর্থতার জায়গা আছে, মানুষের বোধের জায়গার মধ্যে ব্যর্থতা আছে, এগুলো তো সব কিছু আছেই। কিন্তু এগুলো হলো চ্যালেঞ্জ, আপনি সেইটাকে কীভাবে ওভারকাম করছেন সেটা তো আপনার মূল ব্যাপার, ঠিক না? আউটপুটটা আপনার কী দেবেন, আউটপুটের যে জায়গাগুলোতে, সেগুলো তো বিএনপিও দেয় নাই। যে আপনি যদি বলেন যে জনসেবা তারা কি অনেক করছে নাকি, কিন্তু তাদের ব্যাপার হলো তারা একটা ক্ষমতার প্র্যাকটিস করছে, যেটা মানুষকে প্রবলভাবে আকর্ষণ করে। আপনি এখনও দেখবেন বাংলাদেশে কিংবা পৃথিবী জুড়ে সবচেয়ে কোন কন্টেন্টগুলো মানুষ সবচেয়ে বেশি খায়, দেখবেন যে রাজনীতি, ওকে, তার থেকে বেশি হলো কি ধর্মীয়, এই তো ব্যাপারগুলো এরকমই চলে। তো মানুষের কাছে রাজনীতির বয়ান, রাজনীতির মাধ্যমে যে উন্নয়নের একটা বয়ান, রাজনীতির মাধ্যমে মানুষের জীবনযাত্রা পরিবর্তনের যে বয়ান, সেই বয়ানগুলো কোনো ইসলামিস্ট হুজুর বক্তা তাদের মুখ থেকে আসে নাই একটা সময়। এবং এটার একটা বড় প্রমাণ হলো, যখন বিভিন্ন সময় এই বয়ানগুলো তারা করেন, তখন দেখবেন তারা নিজের এটা ব্যাখ্যা দেন যে ইসলামের মধ্যেও রাজনীতি আছে। কেন আমরা বলতে পারবো না? অর্থাৎ এই ইসলামের মধ্যেও এই যে একটা অসংযুক্ত হয়ে গেল, এইটা বোঝা যায় যে ইসলামের মধ্যে রাজনীতি আছে, এটা প্রমাণ করতে তাদের এখন অনেক বেগ পেতে হইতেছে, মানে তারা আসলে পারতেছেন না, বুঝাইতে পারতেছেন না। দ্বিতীয় নাম্বার যে ব্যাপারটা হলো, তারা হলো যতটা বক্তা হয়ে উঠছেন, অতটা তারা সমাজ নেতা হয়ে আসলে ওঠেন নাই। তারা নির্বাচনে দাঁড়ানোর জন্য যেই অ্যাটেম্পটগুলো নেওয়া দরকার, যেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে আসতে হয়, মানুষকে যেই ভোটের যে একটা কালচার আছে না, যে মানুষের কাছে যাওয়া, উঠান বৈঠক করে, মানে মানুষের অধিকারের প্রশ্নে, মানুষের প্রয়োজন প্রশ্নে তাদের অ্যাক্টিভিটি কম। একটা কথা বলে একটু শেষ করবো, সেটা হলো কি, মানুষের মধ্যে সবচেয়ে যেটা আমাদের ইসলামপন্থীদের জায়গা থেকে দুর্বলতা, সেটা হলো তারা কোনো না কোনোভাবে ভাবে যে হুজুরদের আসলে ক্যাপাসিটি নাই। ক্যাপাসিটি যেগুলো বাংলাদেশের কালচারের সাথে অনেকটা সম্পৃক্ত। যেমন ধরেন, তারা বলবে কি যে আপনি ধরেন একজন হুজুরকে ভোট দিলেন, না আমাদের একজন এমপিকে, তারা মনে করে যে আমার ছেলে খুন করছে, তো এমপি সাহেবের কাছে যাবো, ওকে, তাকে 5 লাখ টাকা দেবো, সে খুন থেকে মাফ পাবে কিনা, ওকে, সে মামলা থেকে বাঁচলো কিনা। কিংবা ধরেন আপনি আমাদের রাস্তাটা করে দেন, লাগলে আপনি 2 লাখ টাকা নেন। কিংবা ধরেন আমাকে একটা চাকরি দেন, আপনি 5 লাখ টাকা নেন, অসুবিধা নেই, মানুষ এগুলোতে রাজি। কিন্তু এই যে অনেকগুলো অসৎ উপায়ের মধ্য দিয়ে বাংলাদেশে একটা কালচার তৈরি হয়েছে, এইটা সে প্রথম অবস্থায় চিন্তা করে একজন হুজুর হইলে তার কাছে এটা বলতে পারবে না, সে তো চাকরি দিতে পারবে না, সে তো আমার ছেলেকে খুন থেকে বাঁচাইতে যাবে না। ফলে তার কিন্তু ওই ক্যাপাসিটি তার আছে কিনা তার সন্দেহ। পুলিশের মামলা হইলে একজন হুজুরকে গিয়ে কি ধরবে যে ভাই আপনি একটু আমার জন্য একটা জিডি লিখে দেন? আচ্ছা, যদিও একটু অন্যদিকে আমরা আলাপে চলে আসলাম। হ্যাঁ, ইফতেখার জামিল জি। মঞ্জুর ভাইয়ের ব্যাখ্যার সাথে আমি একমত, তবে তার মূল অ্যাজাম্পশন অ্যান্ড কনক্লুশনের সাথে আমার দ্বিমত আছে। দ্বিমতটা কেমন? আমরা যদি গত 15-20 বছর আগের কথা ধরি, তাহলে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগের একটা বিরাট একটা জনসমর্থন ছিল, তাই না? কিন্তু বিএনপি, আওয়ামী লীগও কিন্তু বাংলাদেশের বিকল্প কোনো ধর্মীয় ব্যাখ্যা দাঁড় করাতে পারে নাই। ধর্মীয় ব্যাখ্যার আমরা প্রচলিত যে ধর্মীয় দলগুলো আছে, তারাই কিন্তু ধর্মীয় ব্যাখ্যার ক্ষেত্রে ডোমিনেট করেছে। এবং বাংলাদেশের ধর্মীয় দল বা উপঘরানা কিন্তু অনেকগুলো। আপনি যদি, আমরা এখন জানি হচ্ছে কৌমির কথা জানি, জামাতের কথা জানি, সালাফিদের কথা জানি, কিন্তু এদের আমার কাছে মনে হয় জনসমর্থন 20-30 বছর আগে ছিল সর্বোচ্চ 50%, কিন্তু এখন এদের জনসমর্থন হয়ে গেছে মানে ধর্মীয় ব্যাখ্যার ক্ষেত্রে অন্তত 80-90%, অন্তত 80%। কাজেই ধর্মীয় দলগুলো আসলে প্রধানত ধর্মীয় জায়গায় তারা ফাংশন করছে, এবং সেই ফাংশনের জায়গায় তাদের সাফল্য অনেক বেশি। তারা ধর্মীয় জায়গায়, বাংলাদেশে ধরেন কথা প্রথম আলো অথবা ধরেন ডেইলি স্টার অথবা সমকালও এখন যে ধর্মীয় ব্যাখ্যাটা দিবে, এই ধর্মীয় ব্যাখ্যাটা আসলে এই কয়েকটা পকেট থেকে আসতে হবে, অন্য জায়গা থেকে বিকল্প কোনো ধর্মীয় ব্যাখ্যা দাঁড় করানো যায়নি। এখন মঞ্জুর ভাইয়ের সাথে আমার কাছে মনে হয় যে আলেমদের সফলতার জায়গাটা এইটা, কিন্তু আলেম পরিচয়টা কিন্তু একটা অরাজনৈতিক পরিচয়, এবং থানভীর রহমাতুল্লাহ আলাইহি আলেমদেরকে আলেম হিসেবে রাজনীতি করতে নিষেধ করেছেন। কাজেই আমরা যে আলেমদের থেকে রাজনীতি আশা করি, এইটা আমার কাছে মনে হয় আশাটা ঠিক না, বরং আলেম রাজনীতি করবে মুসলমান হিসাবে। এখন মুসলমান হিসাবে সে যখন রাজনীতি করতে যাবে, তখন বিএনপির, আমরা এখন সাধারণত কি হয়, আলেমদের প্রতি থাকে, যেহেতু আমার দাড়ি টুপি আছে,
কিন্তু বিএনপি কি দোষ করলো? বিএনপি তো মুসলমান। কিন্তু আলেমরা কি মুসলমান হিসেবে রাজনীতি করার জায়গায় সচেতন? তারা কি আদৌ চাচ্ছে বা এই চিন্তা কি তারা করছে যে আমি আলেম হিসেবে না মুসলিম হিসেবে রাজনীতি করব? তিনি তো তার আলেম পরিচয়টাকে কোনোভাবেই এটাকে একটু মিনিমাইজ হতে দিতে চান না, বরং এটাকে আরও কী করে গ্লোরিফাই করা যায়, আরও কী করে মহান এবং বড় করে তোলা যায়, একটা প্রোটোকল মেনটেন করে চলে। ফলে আমার কাছে মনে হয় যে থিওরিটিক্যালি তারা এটা জানেন। কারণ তারা কি থানভীর রহমাতুল্লাহ আলাইহি লেখাজোখা পড়েন নাই? অবশ্যই পড়ছেন। তারা কি তকি উসমানী সাহেবের লেখাজোখা পড়েন নাই? অবশ্যই পড়ছেন। তো তকি উসমানী সাহেবের লেখা, থানভীর রহমাতুল্লাহ আলাইহি লেখা পড়েও সে যখন আলেম পরিচয় রাজনীতি করতে চায়, তার মানে সে বিষয়গুলো জানে। কিন্তু বিষয়গুলো জেনেও সে আলেম পরিচয় কেন, আলেম পরিচয় এবং আলেম হিসাবে এবং ইসলামের একমাত্র প্রতিনিধি হিসাবে যে রাজনীতি করে, এটার কারণ হচ্ছে এটা সুবিধা আছে। আমি ধরেন কথার কথা সাধারণ বাঙালি, তার মানে এইটাও একটা রাজনৈতিক স্ট্যান্ড, রাজনৈতিক স্ট্যান্ড। কারণ আপনি আলেম সমাজের প্রতিনিধি, একটা জনগোষ্ঠীর প্রতিনিধি হিসাবে যখন যাবেন, তখন আপনার রাজনীতি। যদি আমরা এই কথাটা এখানেই ধরে মঞ্জুরুল হক, যে এই কথার প্র্যাকটিস তো বাংলাদেশে হচ্ছে অন্তত 3 থেকে 4 দশক ধরে। তো এই 4 দশকে তো একটা রেজাল্ট সামনে আসার কথা যে আমি একটা সমাজের প্রতিনিধি হয়ে মানুষের কাছে গিয়েও ওই সমাজের মানুষের ভোট পাচ্ছি না। ফলে এখন কি সেটা পুনর্বিবেচনার সময় আসছে না? এইটার মধ্যে আপাত দৃষ্টিতে এক ধরনের বৈপরীত্য আছে তাদের রাজনীতিতে। যেই রাজনৈতিক বৈপরীত্য তাদেরকে মনে হয় যে সামনের দিকে আগাইতে এক ধরনের সেলফ সেন্সরশিপ কাজ করে। যেমন ধরেন, বাংলাদেশে এখনও গণতন্ত্র করবে কি করবে না, এটা নিয়ে এখনও ক্লিয়ার ডেফিনেশন তাদের কাছেও নেই। তারা কি গণতন্ত্রে আস্থা রাখে? যারা গণতান্ত্রিক রাজনীতি যারা করে, তারা তো মানে গণতান্ত্রিক দল হিসেবেই নিবন্ধিতভাবে রাজনীতি করছে। এটা কি অসুবিধা আপনার কাছে মনে হয়? না, এটা একটা অসুবিধা। সেটা হলো যে এটা হলো ভিতর থেকে আপনাকে ওই জায়গাটা ঝাঁপায় পড়ার ক্ষেত্রে বাধা দেয় না। এই ধরনের বিষয় তো আরও আছে। যেমন যারা নাকি সমাজতন্ত্রী দল, তারাও তো গণতন্ত্রের পক্ষে নিরঙ্কুশ ভাবে না, কিন্তু এরপরও তারা পদ্ধতিগতভাবে গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে কাজ করছে। একটু সমস্যা আছে। ইফতেখার জামিল ভাই অনেকদিন আগের তার কোনো একটা লেখা থেকে আমি এটা দেখছিলাম। সেটা হলো আমাদের গণতান্ত্রিক রাজনীতি যখন মানুষ করে, তখন বাংলাদেশের মতো জায়গায় তো অনেক রকমের সংঘাতের মধ্য দিয়ে দেখা যেতে হয়, ঠিক না? তো এই যে সংঘাত, এই সংঘাতটা কি জিহাদ নাকি নিছক একটা সহিংসতা? ইফতেখার জামিল ভাইয়ের একবার একটা ইসে পড়েছিলাম যে একটা সময় পর্যন্ত কিন্তু এই ব্যাপারগুলোকে আমরা জিহাদ একটা ভাব নিয়ে কথা বলতাম। যে আমরা যখন পুলিশের সাথে হাঙ্গামায় জড়াচ্ছি কিংবা ধরেন বিপরীত পক্ষের সাথে যখন জড়াচ্ছি, তখন ব্যাপারটা কেমন? আমরা যদি দেখি যে 18 নির্বাচনেও একটা বড় রাজনৈতিক ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতা বলেছিলেন যে ভোট এটা হলো জিহাদ। আপনি ভোট দিচ্ছেন মানে হচ্ছে আপনি ইসলামের পক্ষে জিহাদে অংশ নিচ্ছেন। মানে এটা কিন্তু দেখেন রেটরিক হিসেবে এটা বলতে পারবে। ঝামেলা হচ্ছে সে যখন এটা থিওরি হিসেবে মেনে নেবে তখন ঝামেলা। কিন্তু রেটরিক গ্লোবালি ইসলাম পন্থায় জিহাদ বা খিলাফতের যে সিলসিলা, এই জায়গা থেকে গণতন্ত্র কিন্তু টোটালি আলাদা একটা জায়গা। এখন আপনি গণতন্ত্রের ভিতরে ঢুইকা যদি বলেন যে এটা জিহাদ, তাহলে বিষয়টা কেমন? সেটা হলো বিশ্বে এখন এই যে সংসদ, এটাকে এক ধরনের খেলাফতের একটা রূপ হিসেবে দেখা হয় কোথাও কোথাও। কেমন? সেটা হলো যে এইটাই হলো সূরা খাসা, কিংবা সূরা আম্মা, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তো এখন এটা হলে এরকম হয়ে যায় যে আপনি গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত হয়ে আপনি বিপুল একটা বহুল কি বলে এটাকে আমরা কি বলি যে বেশিরভাগ মানুষের যে জনসমর্থন, সংখ্যাগরিষ্ঠ মানুষের যেটা সমর্থন নিয়ে আপনি আসছেন, সেটা আমাদের ইসলাম যেভাবে সমর্থন করে, সেই জায়গা থেকে আমরা একটা সুরাই একটা পদ্ধতি, একটা নিজাম যেন এখানে তৈরি করছি। তো আমি যেটা বলছিলাম যে তাদের ভিতরগত যে একটা কন্ট্রাডিকশন, এটা আসলে তারা এখনও কাটায় উঠতে পারে নাই। তারা যদি বুঝতেন যে না, আমি যে গণতান্ত্রিক উপায়ে যেই জায়গাটা যাচ্ছি, সেখানে আমি আমার জান মাল সর্বোচ্চ কোরবানি দিয়ে হয়েও যদি আমি নির্বাচিত হই, তাহলে এটা মানুষেরই খিদমত করা হবে, মানুষেরই কল্যাণ করা হবে, তাহলে মেবি তারা আরও অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারতেন। তারা আরও একটু বিপুল পরিসরে, একটু বড়ভাবে তারা একটা জাম্প দিতে পারতেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনাদের দুজনকেই অসংখ্য শুকরিয়া এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম।